বাংলাদেশের রাজনীতিতে ইসলামী ধারার দলগুলোর উত্থান প্রবাহ বারবার দৃশ্যমান হলেও ধারাবাহিক ও সংগঠিতভাবে এই ধারাকে ধরে রাখতে পেরেছে দুটি শক্তি। এর একটি হলো বাংলাদেশ জামাত ইসলামী, আর অপরটি হলো চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধর্মভিত্তিক রাজনীতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্বাচনী বাস্তবতাকে পুরোপুরি প্রভাবিত করতে না পারলেও 2024-25 সালের রাজনৈতিক পট পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের অধীনে ক্ষমতার পুনর্বিন্যাস, বৃহৎ দলগুলোর অবস্থান বদল ইসলামী ধারার দলগুলোর জন্য নতুন করে রাজনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দেয়। এই প্রেক্ষাপটে চরমনাই পীরের দল এবং জামায়াতে ইসলামের সম্পর্ক নতুন পর্বে প্রবেশ করে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে একটি ফ্যাক্টর হয়ে উঠছে। এ বিষয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা 1987 সালে। এটি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যার নেতৃত্বে ঐতিহ্যগতভাবেই চরমনাই পীর পরিবারের হাতে থেকেছে। রাজনৈতিক দল হিসেবে তৎকালীন চরমনাই পীর সৈয়দ ফজলুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করলেও দলটির রাজনীতি মূলত দরিদ্র উপজাতীয় ও কওমি দাওয়াত নেটওয়ার্ক থেকে শুরু করে সমাজ, ধর্মীয় সংস্কার, কওমি শিক্ষার সমর্থন ও ইসলামিক আইন প্রতিষ্ঠা দাবিতে কেন্দ্রীভূত ছিল। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনগত ও মানসিক ভিত্তি মূলত চরমনাই দরবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দরবারের শতবর্ষী আধ্যাত্মিক প্রভাব, ব্যক্তি নির্ভর নেতৃত্ব এবং কওমি শিক্ষার মাধ্যমে গড়ে ওঠা নেটওয়ার্ক দলটিকে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় একটি অনন্য পরিচিতি দিয়েছে। বর্তমানে পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম 2006 সাল থেকে ধারাবাহিকভাবে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠা করেছেন। তার বক্তৃতায় নৈতিকতা, সামাজিক শুদ্ধতা, ইসলামী রাষ্ট্রচিন্তা এবং শিক্ষার সংস্কারের বিষয়টি সমানভাবে গুরুত্ব পায়, আর তার অনুসারীরা তাকে রাজনৈতিক নেতা নয়, ধর্মীয় অভিভাবক হিসাবে বেশি দেখেন। 2000 সালের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধীরে ধীরে নির্বাচনের পথে এগোতে শুরু করলেও জাতীয় পর্যায়ে কখনোই তারা বড় শক্তি হয়ে ওঠেনি। তাদের ভোট ন্যারেটিভ সবসময় পরিষ্কার রাজনীতি, ধর্মভিত্তিক নৈতিকতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষার ইসলামীকরণ, এই 4 কেন্দ্রীয় স্তরেই আবদ্ধ ছিল। প্রচলিত রাজনীতির বর্ণিল ও সংঘর্ষময় মাঠে এমন নৈতিক ধারার রাজনীতি সবসময় সীমাবদ্ধতার মধ্যে পড়ে এসেছে, কিন্তু সমর্থকদের মধ্যে এর গ্রহণযোগ্যতা স্থিতিশীল ছিল। 2024 সালের শেষ ভাগ থেকে বাংলাদেশের রাজনীতি অপ্রত্যাশিত মোড়ে ঘুরে দাঁড়ায়। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে চরমনাই পীরের এই রাজনৈতিক দল অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সক্রিয়। সাম্প্রতিক সময় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক কিংবা বিএনপি ও জামাতের মতো মূলধারার রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় এক পাল্লায় রাজনীতি করে যাচ্ছে দলটি। চরমনাই দরবার এবং তাদের ঘরানার কওমি মাদ্রাসা শিক্ষকদের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক ও সামাজিক নেটওয়ার্ক পরিচালিত হয়ে থাকে। পীর সাহেবের ব্যক্তিগত মর্যাদা দলটিকে গ্রামীণ ও মাদ্রাসা ভিত্তিক অঞ্চলগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক অনুগত সমর্থন এনে দিয়েছে। পারিবারিক ধর্মীয় অনুগতদের পাশাপাশি কৃষক ও গ্রামীণ পেশাজীবী মানুষ, মধ্যবিত্ত ধর্মানুরাগী সামাজিক শ্রেণীর ভোটও আছে চরমনাইয়ের পক্ষে। আনুষ্ঠানিকভাবে ইসলামী রাষ্ট্র রূপান্তর ও ইসলামী নীতিতে শিক্ষা সংস্কার ও আইন প্রবর্তনের পক্ষে থাকার কারণে এবং কওমি ও দেওবন্দমুখী ইসলামী শিক্ষা ধারার প্রতি অনুরাগ থাকায় এই মহলগুলোর বিশেষ আনুকূল্য পায় দলটি। তবে জাতীয়ভাবে নির্বাচন করলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রভাব এখনো সীমিত। শহর ভিত্তিক ভোটেও দলটি তুলনামূলক দুর্বল। তবে সেই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে দলটি। রাজনৈতিক বাস্তবতায় তারা নির্বাচন ও জোট নীতি নিয়ে নমনীয় হওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ বিভিন্ন আধুনিক দাবি তুলছে। যদিও তাদের ভাষ্যে তারা এমনটা করছে যাতে ভবিষ্যতে সরকারগুলো স্বৈরাচার হয়ে ওঠা রোধ করা যায়। ঠিক এই সময় জামায়াতে ইসলামী, যারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় চাপ ও বাধার মধ্যে ছিল, তাদের সাথে চরমনাই পীর ও তার দলের একটি যোগসূত্র স্থাপিত হয়। এটাকে বাংলাদেশের রাজনীতির একটা
বিস্ময়কর ঘটনাই বলা যায়, কেননা এর আগে বহুবার চরমনাই পীর সাহেবের দল ও জামাত একাট্টা হওয়ার চেষ্টা করলেও নানা কারণে তা হয়নি। চরমনাই পীরের দরবার ঘেঁষা অনেকেই জামাতের প্রতিষ্ঠাতা ও জামাতের আদর্শিক অবস্থানের সমালোচনা করেছেন। জামাতকে ভ্রান্ত আগিতার দল বলেও তারা প্রকাশ্যে অভিযোগ করেছেন। অথচ জুলাই অভ্যুত্থানের পর সেই জামাতের সাথেই ইসলামী আন্দোলনের গাঁটছাড়া অনেককেই অবাক করে দিয়েছে। যদিও তারা বলছেন তারা তাদের আগের অবস্থানে আছেন, তবে দেশের প্রয়োজনে এবং নতুন করে কোনো দল যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্যই তারা একসাথে কাজ করছেন। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান ও চরমনাই পীর সৈয়দ রেজাউল করিমের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তিনি নিজেই তার দলের রাজনীতি ব্যাখ্যা করেছেন। তিনি ওই বক্তব্যে বলেন, তারা প্রথম বিএনপির সাথেই থাকতে চেয়েছিলেন, কিন্তু যখন তারা বুঝলেন বিএনপি রাষ্ট্রের কোনো মৌলিক সংস্কার চায় না এবং হতেও দেবে না, তখন সেখান থেকে তারা বেরিয়ে এসেছেন। বিশেষ করে রাষ্ট্রপতিকে সরানো নিয়ে বিএনপির অনীহা, আওয়ামী লীগ নিষিদ্ধে তাদের অনাগ্রহ এবং একই ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকার বিধান নিয়ে মতপার্থক্য অথবা পিআর পদ্ধতির প্রবর্তন এবং সর্বশেষ জুলাই সনদ বাস্তবায়ন ও একই দিনে গণভোট ও নির্বাচন হওয়া নিয়ে তাদের মধ্যে বিস্তর ব্যবধান তৈরি হয়েছে। আর বিএনপির সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণেই স্বাভাবিকভাবেই তারা মূলধারার পরবর্তী বৃহত্তম দল জামাতের সাথে মিলে 8 দলীয় জোট গঠন করেছেন। আটদলীয় ইসলামী জোট, যা 2025 সালের মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক মাঠে কার্যকর সক্রিয়তা দেখিয়ে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশ শুরু করে। ঢাকার বাইরে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর, খুলনা প্রতিটি বিভাগে জোটের সভাগুলোতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। 8 দলের সমাবেশে ইসলামী আন্দোলনের কওমি নেটওয়ার্কের শক্তিশালী উপস্থিতি এবং জামাতের বিশাল সাংগঠনিক কাঠামোর মাঠ পর্যায়ের সক্রিয়তা আলাদা করে চোখে পড়েছে অনেকের। বিশেষ করে বরিশাল বিভাগে, যা চরমনাই দরবারের ঐতিহাসিক প্রভাব বলয়, ইসলামী আন্দোলনের উপস্থিতি সবচেয়ে দৃঢ়ভাবে দেখা যায়। বরিশালের বড় সমাবেশগুলোতে চরমনাই পীর যেভাবে নৈতিক রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ইসলামী দৃষ্টিকোণ তুলে ধরেছেন, তা তরুণ মধ্যবিত্ত অংশেও আলোড়ন সৃষ্টি করেছে। ইসলামী দলগুলোর এই যৌথ অবস্থানকে সামনে রেখে 2026 সালের জাতীয় নির্বাচন নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ হতে পারে। কারণ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট বা IRI যে জাতীয় জরিপ প্রকাশ করে, তাতে দেখা যায় জামাতের জনপ্রিয়তা 29% পর্যন্ত পৌঁছেছে, যা দলটির ইতিহাসে অভূতপূর্ব। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সমর্থন প্রায় 5%, যা আগে কখনো 3% অতিক্রম করেনি। IRI জরিপ ও দেশীয় বিশ্লেষণমূলক সংবাদের মাধ্যমে দেখা যায় ইসলামী ভোটগুলো এখন আগের তুলনায় অনেক বেশি স্বকেন্দ্রিক এবং রাজনৈতিকভাবে সংগঠিত। পড়ে তাহলে নির্বাচনী আসনে তা কম প্রভাব রাখবে, কিন্তু যদি ইসলামী জোট ব্যানারে একীভূত থাকে তাহলে চলমান ভোট পদ্ধতিতে তারা বেশ ভালো করবে, এমনকি ক্ষমতার কাছাকাছিও চলে যেতে পারে। ইসলামী দলগুলো সবগুলো মিলে একটি বাক্সের কথা বলছে। বাস্তবে তা করা গেলে আগামী নির্বাচনে চমক দেখা যেতে পারে। চরমনাই পীর এবং তার দলও পরিবর্তিত এই বাস্তবতাকে খুব স্পষ্টভাবে উপলব্ধি করেছেন। 2025 সালের বিভিন্ন সমাবেশে তিনি যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি পিআর সহ বিভিন্ন আধুনিক নির্বাচনী পদ্ধতি ও নতুন ধারার নির্বাচনের কথা বলেছেন। এতে বোঝা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী কাঠামো নিয়ে আগের তুলনায় অনেক বেশি প্রাঞ্জল ও কৌশলগত অবস্থানে এসেছে। তবে কার্যকর বাস্তবতা হলো 2026 সালে নির্বাচন হবে FPTP পদ্ধতিতে, এবং এই ব্যবস্থায় কোনো দলকে 5% থাকলেও আসন পেতে হলে অঞ্চলভিত্তিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দৃষ্টিকোণ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সাথে আসন সমঝোতায় যেতে চাইছে। জামাতে রয়েছে জাতীয় কাঠামো, দক্ষ সংগঠন এবং ভোট ডেলিভারি সিস্টেম, আর ইসলামী আন্দোলনে রয়েছে পীর কেন্দ্রিক সমর্থনের ঘনীভূত দ্বীপ। এই দুইয়ের সমন্বয় তৈরি হয় স্থানীয় পর্যায়ের বাস্তবমুখী সমীকরণ। বরিশাল সহ উপকূলীয় অঞ্চলগুলোতে ইসলামী আন্দোলন আধিপত্য বিস্তারের চেষ্টা করবে, অন্যদিকে জামাত চাইবে ইসলামী আন্দোলন বাংলাদেশও যাতে অন্যান্য অঞ্চলে তাদের সমর্থন দেয়।
ইসলামী আন্দোলন সবসময় দাবি করে যে জামাতের ছোট সংস্করণ নয়, বরং তারা স্বাধীন রাজনৈতিক সত্তা। কিন্তু রাজনৈতিক বাস্তবতা এখন স্পষ্ট যে ৮ দলীয় জোট ছাড়া তারা জাতীয়ভাবে উল্লেখযোগ্য শক্তি হয়ে উঠতে পারবে না। এরপরও চরমোনাই পীর এখন এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে তিনি কেবল দরবার ও ধর্মীয় বয়ান নয়, বরং জাতীয় রাজনীতির কৌশলগত নেতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তার ভাষণে ধর্মনিরপেক্ষতার ব্যর্থতা, দুর্নীতিমুক্ত ইসলামী রাজনীতি এবং শিক্ষার আদর্শ সবকিছুই এমনভাবে উপস্থাপিত হচ্ছে যাতে ধর্মপ্রাণ ভোটারদের পাশাপাশি নতুন প্রজন্মের নৈতিক রাজনৈতিক আকাঙ্ক্ষাকেও স্পর্শ করে।